বিজেপি কি তবে এবার আরো বড় খেলায় নামতে চলেছে? দিল্লির অল ইন্ডিয়া কান পাতলে একটাই গুঞ্জন, দক্ষিণে আসতে চলেছে এক মহাপ্রলয়। এবার কি তবে চন্দ্রবাবুর দফা রফা? মোদী সাহের টুনে কি নতুন তীর স্ট্যালিন? কর্ণাটকের পাহাড়ি স্টেশনে কাদের গোপন বৈঠক হলো? কিং মেকার থেকে চন্দ্রবাবুর পরিণতি কি এবার খাদের কিনারায়? তা না হলে চন্দ্রবাবুকে কেন চরম হুঁশিয়ারি দিলেন অমিত শাহ? তাহলে কি ইডির রক্ষা কবচ স্ট্যালিন আর মাঝদরিয়ায় চন্দ্রবাবু? কার কুর্সি বাঁচলো আর কার সাম্রাজ্য ধ্বংসের মুখে? সেটাই এই পর্বে আপনাদেরকে জানাবো। কোনো মন গড়া কাহিনী নয়, সম্পূর্ণ তথ্য আর দেশের প্রথম সারির সংবাদপত্রে প্রকাশিত একাধিক খবরের ভিত্তিতে সবটা জানাবো। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। চন্দ্রবাবু নাইডুকে কোণঠাসা করতে অমিত শাহ কি এবার চরম কোনো পদক্ষেপ নিতে চলেছেন? ইতিহাস সাক্ষী পশ্চিমবঙ্গে এবং মহারাষ্ট্রে কিভাবে সাংসদ বিধায়ক ভাঙানোর খেলা চলেছে, কিন্তু এবার টার্গেট দক্ষিণ ভারত। তামিলনাড়ুতে সম্ভবত দেশের ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক পট পরিবর্তন ঘটতে চলেছে। তুমুল জল্পনা এক ধাক্কায় ডিএমকের 22 জন সাংসদ এনডিএকে সমর্থন করতে পারেন। নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তাহলে চন্দ্রবাবু নাইডুর হাতকে এবার ছেড়ে দেওয়া হবে? নাইডুই বা কিভাবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন শাহকে? সব বলবো, তবে তার আগে এই মুহূর্তের সবচেয়ে বড় খবরটা জেনে নিন। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি বিস্ফোরক রিপোর্টে দাবি করা হয়েছে, তামিলনাড়ুর রাজনৈতিক টানাপোড়েনের সুযোগ নিয়ে বিজেপি সেখানে এক নতুন অপারেশন শুরু করেছে। লক্ষ্য খুব পরিষ্কার, বিরোধী শিবিরকে দুর্বল করা। আর সেই লক্ষ্যেই নাকি সরাসরি যোগাযোগ করা হয়েছে ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের সঙ্গে। বুঝতে পারছেন খেলাটা? দক্ষিণে চন্দ্রবাবু নাইডুর দাপট কমাতে অমিত শাহের নতুন গুটি এখন স্ট্যালিন। আমরা সবাই জানি এমকে স্ট্যালিনের হাতে এই মুহূর্তে 22 জন সাংসদ আছেন। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর স্ট্যালিনের দলের ওপর একটা রাজনৈতিক অস্তিত্বের সংকট তৈরি হয়েছে, ঠিক যেমনটা আমরা তৃণমূল বা অন্য আঞ্চলিক দলগুলোর ক্ষেত্রেও দেখছি। আর ঠিক এই দুর্বল জায়গাতেই আঘাত করেছে দিল্লি। এই পরিস্থিতিতে বিজেপির কাছে চন্দ্রবাবু নাইডুর চেয়ে স্ট্যালিন অনেক বেশি সহজ এবং সুবিধাজনক বিকল্প। কেন? কারণ স্ট্যালিন এই মুহূর্তে দিল্লির উপর কোনো চাপ তৈরি করার মতন অবস্থায় নেই, কিন্তু চন্দ্রবাবু নাইডু তিনি তো উল্টো লাইনে হাঁটছেন। বিজেপির হাই কমান্ডের উপর প্রতিনিয়ত প্রেশার পলিটিক্স চালাচ্ছেন। আর অমিত শাহ যে চুপ করে বসে থাকার পাত্র নন, তা আমরা সকলেই জানি। নাইডু যখনই দিল্লি আসেন, পকেটে থাকে অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল স্ট্যাটাস বা বিশেষ প্যাকেজের দাবি। রাজনীতিতে চন্দ্রবাবুকে বলা হয় হার্ডকোর বার্গেনার, দরাদরির খেলায় ওস্তাদ। যতক্ষণ নিজের ফায়দা ততক্ষণ তিনি সঙ্গে আছেন, ফায়দা ফুরলে যে কোনো মুহূর্তে ডিগবাজি খেতে পারেন। কিন্তু এবার খেলাটা ঘুরে গেছে। নাইডু ডিগবাজি দেওয়ার আগেই অমিত শাহ তার বিকল্প তৈরি করে ফেলেছেন। ক্লুগুলো মেলালেই আসল ছবিটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমত, গত 8ই জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে ডিএমকের কেউ গেলেন না। দ্বিতীয়ত, এমকে স্ট্যালিন সংসদে বিরোধীদের বেঞ্চ থেকে আলাদা বসার জায়গা চাইলেন। এগুলো কি কাকতালীয়? একেবারেই নয়। এর মধ্যেই আবার ডিএমকে জোটের দীর্ঘদিনের সঙ্গী আইইউএমএল বা মুসলিম লীগ আচমকা জোট থেকে বেরিয়ে গেল। ভাবা যায়, যে দলটা প্রায় 6 দশক ধরে ডিএমকে সুখে দুঃখে পাশে ছিল, তারা রাতারাতি সম্পর্ক ভেঙে দিল। তামিলনাড়ুর অন্দরে এই যে খেলাটা চলছে, তা থেকে একটা বিষয় দিনের আলোর মতন পরিষ্কার। নিজের দল এবং রাজনৈতিক জমি বাঁচাতে এমকে স্ট্যালিন এবার সংসদে এনডিএকে নানানভাবে সমর্থন করার জন্য কোমর বেঁধে ফেলেছেন। নরেন্দ্র মোদী আর অমিত শাহ দেশের রাজনীতিতে সত্যি এমন এক বড় খেলায় মেতেছেন, এমন এক খেলা যা দিল্লির মসনদকে আরো নিষ্কণ্টক, আরো মজবুত করবে। গত 1 যুগ ধরে তো আসলে এই কুর্সির খেলাই আমরা দেখে আসছি। যে চন্দ্রবাবু নাইডু কাল পর্যন্ত ছিলেন কিং মেকার, যার সমর্থনের উপর ভর করে মোদী সরকার দাঁড়িয়ে আছে বলে প্রচার হচ্ছিল, আজ নাকি মোদীজি তার ফোন ধরছেন না। গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, ঠেলায় না পড়লে কি আর বেড়াল গাছে চড়ে? ঠিক তাই, যে চন্দ্রবাবু নাইডু এক সময় অহংকারে মাটিতে পা ফেলতেন না, কাউকে পাত্তাই দিতেন না, এবার দিল্লির মোক্ষম ঠেলা খেয়ে তিনি সোজা গিয়ে বসেছেন বাবা রামদেবের পাশে। যে মানুষটা দেশের তাবড় নেতাদের পাত্তাই দিতেন না, তিনি এখন রামদেবের ইশারায় যোগব্যায়ামের নানান রকম আসন করছেন। আজ অনুলোম বিলোম করছেন, তো কাজ কপালভাতি। ক্ষমতার কি নির্মম পরিহাস ভাবা যায়? আসলে রাজনীতির বাধ্যবাধকতা মানুষকে দিয়ে কি না করায়।
কিন্তু একটা কথা মাথায় রাখবেন, বিনা কারণে নরেন্দ্র মোদী বা অমিত শাহ এক পাও এগোন না, কোনো ফায়দা ছাড়া তারা হাত মেলান না। আর ঠিক এই কারণেই নাইডু বাবুর দিক থেকে ফোকাস ঘুরিয়ে মোদীজি এখন টার্গেট করেছেন মিস্টার স্ট্যালিনকে। হ্যাঁ, তামিলনাড়ুর সেই সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি কংগ্রেসের উপর অভিমান করে ইন্ডিয়া জোট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আজ তিনি না আছেন এনডিএতে, না ইন্ডিয়া জোটে, একদম আলাদা। কিন্তু তার ঝুলিতে যে সাংসদ আছে তা একেবারে পাইকারি দরে, চন্দ্রবাবুর চেয়েও 6টা বেশি। নাইডুর কাছে আছে 16 জন সাংসদ, আর স্ট্যালিনের কাছে 22 জন। আর যেখানে সংখ্যা বেশি, মোদী শাহের দানাও সেখানে আগে পড়ে। তবে এই পলিটিক্যাল রোম্যান্সের মানে কিন্তু এই নয় যে স্ট্যালিন এখনই এনডিএতে যোগ দিচ্ছেন। স্ট্যালিন হয়তো এক্ষুনি জোটে আসছেন না, কিন্তু পর্দার আড়ালে এমন কিছু চুক্তি হচ্ছে যাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদে তিনি মোদী সরকারকে সমর্থন দেবেন। ইন্ডিয়ান এক্সপ্রেস তো সেই খবরটাই করেছে। দেখুন, এই হেডিং এর পরিষ্কার বলা হচ্ছে, কংগ্রেস তথা ইন্ডিয়া জোট থেকে ডিএমকে আলাদা হতেই বিজেপি দক্ষিণ ভারতে এক বিরাট সুযোগ পেয়ে গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের আরো একটা বিস্ফোরক রিপোর্ট দেখুন। সেন্টার এইমস টু রিভাইভ delimitation bill, push joint polls by 2029, BJP approaches DMK with proposed changes to simultaneous election bill। দক্ষিণ ভারত আরো নির্দিষ্ট করে বললে, ডিএমকে এর মন পেতে মোদী সরকার আপাতত ডিলিমিটেশন বিল নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না, বরং এখন তাদের পাখির চোখ হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন, অর্থাৎ গোটা দেশে একযোগে নির্বাচন খেলা হলে একসাথেই হবে, আর সেটিং হলেও একসাথেই হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এই রিপোর্টে লেখা হয়েছে, এই বিলটি পাশ করানোর জন্যই পর্দার আড়ালে ডিএমকের কাছে দূত পাঠিয়েছে বিজেপি। বিলে ডিএমকে যা যা আপত্তি রয়েছে তা সংশোধন করে নতুন খসড়া তৈরি করতেও রাজি অমিত শাহেরা। বুঝতেই পারছেন, চন্দ্রবাবুকে চাপে রাখতে মোদী শাহের তুনে এখন নতুন তীর রেডি। মিস্টার স্ট্যালিন ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলে ঠিক যে যে বদল চেয়েছিলেন, বিজেপি এখন সেই সব পরিবর্তন করে খসড়া দেখাচ্ছে। বিজেপি শুধু স্ট্যালিনের ইচ্ছা অনুযায়ী বিলের খসড়া পাল্টাচ্ছেই না, কাজটা সারছে রকেট গতিতে। এই রিপোর্টে লেখা হচ্ছে, এই বিলের দায়িত্বে থাকা 39 জন সদস্যের যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি চেয়ারম্যান পিপি চৌধুরী ইন্ডিয়ান এক্সপ্রেসকে স্বয়ং জানিয়েছেন, বিলের খসড়া তৈরির কাজ দারুণ গতিতে এগোচ্ছে এবং খুব দ্রুত এই আইন আনা হচ্ছে। ভেতরের খবর যদি সত্যি হয়, তবে বিজেপি আর ডিএমকে এর এই গোপন বৈঠক কিন্তু দিল্লি বা চেন্নাইয়ে হচ্ছে না, কর্ণাটকের একটা নিরিবিলি হিল স্টেশনে বসেছে এই অভিযান। সেখানে একদিকে স্ট্যালিনের পরিবার আর অন্যদিকে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এখন প্রশ্ন উঠতেই পারে, এই ডিল থেকে মোদীজির লাভটা বোঝা যাচ্ছে, লোকসভায় ডিএমকে এর 22 জন সাংসদ রাহুল গান্ধীর পাশ থেকে উঠে এখন আলাদা বসবেন। দরকারে তারা মোদীকে অক্সিজেন দেবেন, কিন্তু স্ট্যালিনের কি লাভ? রাজনীতি সবসময় শুধু লাভ দেখে হয় না, বাধ্যবাধকতাও সেখানে একটা ফ্যাক্টর। লাভ যেখানে নেই, সেখানে মোক্ষম চাপটাই আসল খেলা খেলে যায়। টানা ক্ষমতায় থাকার পর দল চালানো কি মুখের কথা? আজকের দিনে নির্বাচন লড়া কতটা ব্যয়বহুল তা তো আর কারোর অজানা নয়। আর সেই অর্থের উৎস খুঁজতে গেলেই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে ইডি, সিবিআই আর ইনকাম ট্যাক্স। ফলে লাভ হোক বা না হোক, বাধ্যবাধকতা অনেক বড় জিনিস। ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসা এই 22 সাংসদের দল ডিএমকে হয়তো বিলে মোদীকে সমর্থন করবে না, কিন্তু যে যে ইস্যুতে তাদের বোঝাপড়া মিলবে সেখানে তারা বিজেপিকে পরোক্ষ সুবিধা দেবে, আর তার বদলে মিলবে রক্ষা কবচ। ইডির কোনো ঝোড়ো হানা হবে না, সিবিআই দরজায় কড়া নাড়বে না, ইনকাম ট্যাক্স ফাইল নিয়ে ঘাটাঘাটি করবে না। এমনকি তামিল রাজনীতিতে উদীয়মান শক্তি অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক উত্থান রুখতেও দিল্লি হয়তো কিছুটা রাশ টেনে ধরবে। ঠিক যেন সেই পুরনো জামানার মুম্বাইয়ের কোনো ডন যে মোটা টাকার বিনিময় প্রমোটারদের প্রোটেকশন বা নিরাপত্তা দিত। রাজনীতি এখন কোন স্তরে নেমেছে ভাবা যায়। একেই বলে রাজনীতির প্রোটেকশন গেম। তবে এই মহা বোঝাপড়াতেও এমন কিছু জায়গা রয়েছে যেখানে বিজেপি কখনোই মাথা নোয়াবে না। যেমন ধরুন, হিন্দি ভাষা চাপানোর এজেন্ডা কিংবা উত্তর ভারতের রাজনৈতিক আধিপত্য। এই মূল জায়গাগুলো অক্ষুণ্ণ রেখেই কিন্তু দাবার চাল চালছে দিল্লি। তাহলে ডিএমকে কেন প্রস্তাবিত ওয়ান নেশন ওয়ান ইয়াং ইলেকশন বিলে রাজি হতে যাবে? কারণ এর পেছনে লুকিয়ে রয়েছে এক বিশাল রাজনৈতিক হিসেব। স্ট্যালিন ভাবছেন, এই বিল পাশ হলে তামিলনাড়ু হয়তো খুব তাড়াতাড়ি
আরো একবার বিধানসভা ভোট পেয়ে যাবে। 5 বছর হাপিত্তেশ করে বসে থাকতে হবে না। আর নতুন ভোট মানেই ক্ষমতা ধরে রাখা বা ফিরে পাওয়ার নতুন সুযোগ। এমন টোপ গিলতে কে না চাইবে, কিন্তু আইনগতভাবে এটা কি আদৌ সম্ভব? মে 2026-এ তামিলনাড়ুর নতুন বিধানসভা গঠিত হয়েছে, আর পরবর্তী লোকসভা ভোট জুন 2029-এ। অর্থাৎ হিসেব অনুযায়ী 2029-এর লোকসভা ভোটের সময় তামিলনাড়ু বিধানসভার বয়স হবে প্রায় 37 মাস। 60 মাস মেয়াদের মধ্যে 37 মাস পার হয়ে যাওয়া মানে প্রায় 60% সময় পার হয়ে যাওয়া। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে খসড়া পিপি চৌধুরী কমিটি তৈরি করেছে, তার ভেতরের ফর্মুলাটা একটু বুঝুন। প্রথম দফায় শুধু সেই সব রাজ্যকেই লোকসভা ভোটের সাথে যুক্ত করা হবে যাদের বিধানসভার মেয়াদ 2.5 বছর বা তার কম বাকি থাকবে। তামিলনাড়ুর ক্ষেত্রে তখন বাকি থাকবে মাত্র 23 মাস, যা 2.5 বছরের চেয়ে কম। ফলে প্রথম চোটেই তামিলনাড়ু এই তালিকায় ঢুকে যাচ্ছে। একই থিওরি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও খাটবে। তাই এই ফর্মুলা মেলাতে গিয়ে হয়তো বিজেপিকে নিজেদের রাজ্য পশ্চিমবঙ্গের মেয়াদও কিছুটা বলি দিতে হতে পারে। তবে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা দখলের 1 মাসের মধ্যেই যে বিধ্বংসী মেজাজে বিপক্ষ ব্যাপারটাকেই সাফ করে দিয়েছে, তাতে 29-এ পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট হলে বিজেপির আসন 208 থেকে টপকে যাবে 250। তাহলে বড় রাজ্যগুলোর কি হবে? যেমন ধরুন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড কিংবা পাঞ্জাব, যেখানে 2027-এর ফেব্রুয়ারি মার্চে বিধানসভা ভোট হওয়ার কথা। 2027 হওয়ার পর 2029-এ মাত্র 2 বছরের মাথায় কি আবার ভোট হবে, নাকি এই রাজ্যগুলোর মেয়াদ 2027 থেকে বাড়িয়ে এক ধাক্কায় 2029 পর্যন্ত টেনে দেওয়া হবে? আইনগত মারপ্যাচে যদি মেয়াদ বাড়ানো হয়, তবে ভাবুন তো, যোগী আদিত্যনাথ কি 5 বছরের জায়গায় টানা 7 বছর মুখ্যমন্ত্রী থেকে যাবেন? 7 বছরের কার্যকাল, হিসেবটা কিন্তু এতটাও সহজ নয়। সংবিধানে কোনো বিধানসভা বা লোকসভার মেয়াদ কমিয়ে দেওয়া যতটা সহজ, মেয়াদ বাড়িয়ে দেওয়া কিন্তু ততটাই কঠিন। যদিও মোদী শাহের অভিধানে অসম্ভব বলে কোনো শব্দ নেই। উত্তরপ্রদেশে হয়তো 2027-এর ভোট এড়াতে 2 বছরের জন্য মেয়াদ বাড়ানোর একটা চেষ্টা চলতেই পারে। ইতিহাস ঘাটলে দেখা যায় জরুরি অবস্থায় ইন্দিরা গান্ধীও লোকসভার মেয়াদ বাড়িয়ে 6 বছর করেছিলেন। সুতরাং নজির আছে। এবার বলি, চেন্নাই বা দিল্লির আলো ঝলমলে পরিবেশ ছেড়ে কোথায় চলছে এই গোপন খেলা? খবর আসছে কর্ণাটকের পশ্চিম ঘাটের এক মনোরম পাহাড়ি এলাকা, জায়গাটার নাম সাকলেশপুর। সেখানেই নাকি বসেছে বিজেপি আর ডিএমকের শীর্ষ নেতাদের এক গোপন আসর। খবরের কাগজে হয়তো এর কোনো অকাট্য প্রমাণ ছাপা হয়নি, কিন্তু দিল্লির ভেতরে ললিন্দে কান পাতলে এই গুঞ্জন এখন টকবক করে ফুটছে। তবে এটা ঠিক, তামিল রাজনীতির যা মেজাজ, তাতে স্ট্যালিন হয়তো এত তাড়াতাড়ি জনসমক্ষে হাত মিলিয়ে এনডিএতে আসবেন না। কিন্তু পর্দার আড়ালে এমন এক বোঝাপড়া তৈরি হচ্ছে যাতে মোদিজির কুর্সি আরো মজবুত হয়, আবার স্ট্যালিনের ভোট ব্যাংক এবং আদর্শের ভাবমূর্তিও বজায় থাকে। সাপেরও মরণ হবে না, লাঠিও ভাঙবে না। এখানেই মোক্ষম প্রশ্ন, এই গোটা খেলায় আমাদের কিং মেকার চন্দ্রবাবু নাইডুর কি দশা হতে চলেছে? নাইডু বাবুকে কি তবে মাঝ দরিয়ায় ফেলে দেওয়া হবে? আজকাল চন্দ্রবাবু বড় বেশি শান্ত, বড় বেশি চুপচাপ। হিসেবটা খুব সোজা। যখনই মোদিজি এক ধাক্কায় তৃণমূল থেকে 20 জন সাংসদ আর উদ্ধব ঠাকরের শিবির থেকে 6 জন সাংসদকে ভেঙে নিজের দিকে টেনে নিলেন, অমনি ম্যাজিক ফিগারটা 1 লাফে পৌঁছে গেল 318-তে। এখানেই শেষ নয়, নেক্সট টার্গেট শরদ পাওয়ারের দল, সেটাও নাকি এবার ভাঙতে চলেছে। আর এই সংখ্যার খেলা যত বাড়ছে, দিল্লির বাজারে চন্দ্রবাবু নাইডুর শেয়ারের দর তত হু হু করে নিচে নামছে। তার মানে কি, কিং মেকার থেকে হার্ডকোর বার্গেনার নাইডু বাবু ক্রমে মোদিজির এক অনুগত ভক্তে পরিণত হচ্ছেন। আর এই মক্ষম সময়ে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক বিস্ফোরক বয়ান। শাহ সরাসরি জানিয়ে দিয়েছেন, আগামী নির্বাচনে দক্ষিণ ভারতে বিজেপি আর কোনো আঞ্চলিক দলের সঙ্গে জোট করবে না। ভাবা যায় এই একটা বিবৃতি চন্দ্রবাবু নাইডুর রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এর ভেতরের আসল বার্তাটা কি জানেন? অমিত শাহ আসলে ইশারায় চন্দ্রবাবুকে চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, হয় আপনার তেলেগু দেশম পার্টিকে বিজেপির সঙ্গে মার্চ করে দিন, আর না হলে আমাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামুন। সোজা ভাষায় হয় আত্মসমর্পণ করো, না হলে ধ্বংসের জন্য প্রস্তুত হও। মাই গড, দেশের রাজনীতিতে দল ভাঙানোর এই যে সুনামি চলছে, তাতে কে কাকে গিলে খাবে কেউ জানে না।
পর্দার আড়ালে এই মহা খেলার শেষ চালটা কার মাথায় উঠবে? অমিত শাহের অপারেশন নাকি চন্দ্রবাবুর কোনো পাল্টা চাল? আমাদের সঙ্গে থাকুন, খবর হলেই জানতে পারবেন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।